লেখক সুধেন্দু সরকারের প্রাণ সখা। হাতের কাজগুলো কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে চন্দনের। মাসাই বাড়ি এখান থেকে প্রায় আধ ঘন্টার পথ। দিনু ঠাকুরের কীর্তনের দল গাইতে এসেছে রায় সাহেবের উঠোনে। দপ্তরি মথুর কানে কানে খবরটা দিল। কীর্তন শোনায় উৎসাহ নেই তার। খবরটা যদি সত্যি হয়, এর আগে দূরে দূরে কীর্তনের দলের খবর শুনলেই পায়ে পায়ে হাজির হয়েছে অনেক আশা নিয়ে। কাউকে কিছু বলেনি, দূর থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে গেছে। আজ কিন্তু মথুরের কাছে খবরটা শুনে কেমন যেন মনে হচ্ছে আন্নার দেখা আজ পাবে। আজ শীতটা যেন একটু বেশিই পড়েছে। একটা চাদর পেলে ভালো হতো। বড় সাহেবের বেরোতে এখনো অনেক দেরি। কাচুমাচু মুখ করে সাহেবের ঘরে দাঁড়ালো চন্দন। কিছু বলবি চাদু? বড় সাহেবের প্রশ্নের কি উত্তর দেবে মনে মনে গুছিয়েই এসেছিল। হ্যাঁ সাহেব, বাড়িতে একটু কাজ ছিল। তা একটু গুছিয়ে ওদিকটা সব বন্ধ করে চলে যা। আমি সামনে তালা বন্ধ করে যাব, আমার একটু দেরি হবে। চন্দন বিএ পাশ, গ্রামেরই এক বেসরকারি প্রাইমারি স্কুলে বাচ্চাদের পড়াতো। স্কুল উঠে যাওয়ায় জোদ্দার তিমির দফাদারের সুপারিশে সার্ভে অফিসের বেয়ারার কাজ জুটিয়েছে। চাকরি আর কোথায়! বড়বাবু আশা দিয়েছেন বছরখানেক পর পার্মানেন্ট হলে মাইনেপত্তর বাড়বে। সেই আশাতেই পড়ে থাকা। সব বন্ধ করে রওনা দিল মাসাই বাড়ি। বেশ অন্ধকার, রাস্তাও অনেকটা। এই মাসাই বাড়ির ওপর দিয়ে আন্নাকে নিয়ে এসেছিল একদিন বাজনা বাজিয়ে। কত লোকজন। টিনের চালের ঘর দেখে আন্না প্রথম রাতেই জিজ্ঞেস করেছিল, গরমকালে থাকো কি করে এই ঘরে? গরমের আগেই ছাদ পাকা করবে আশ্বাস দিয়েছিল চন্দন। করেও ছিল তাই। ছোট কাকা অনেকগুলো টাকা দিয়েছিল। চন্দন বলেছিল আস্তে আস্তে কাকার সব টাকা শোধ করে দেবে। অল্প অল্প করে প্রায় সব টাকাই শোধ করেছে চন্দন, আর মাত্র ৬,০০০ বাকি। কাকা এসে একদিন ঘরের দাওয়ায় বসে বলল, বৌমা এত ভালো কীর্তন গায়, বলিসনি তো? দেখি আজ মায়ের একটা গান শুনেই যাব। ও বৌমা, এদিকে এসো। সেদিন আন্না একখানা পদাবলী কীর্তন গেয়ে শুনিয়ে দিয়েছিল কাকাকে। যাবার সময় কাকার চোখে জল। চন্দনকে ডেকে বলল, ওরে চন্দন, আজ আমার এত আনন্দ হলো কি বলবো। যা, তোর বাকি সব টাকা মাফ করে দিলুম। মনে করিস ও টাকা আমি বৌমাকে গান শুনে ভালোবেসে দিলুম। আন্নার বাবার কীর্তনের দল আছে। বাড়িতে কীর্তনের পরিবেশ। প্রতি সন্ধ্যায় কীর্তনের আসর বসত। আসর আছে বলে প্রতি সপ্তাহে আন্না বাড়ি যেত। দু একবার চন্দনও সঙ্গে গেছে। তারপর কি যে হলো, 3 দিনের নাম করে গিয়ে আর ফিরল না আন্না। 2 দিন পথ চেয়ে বসে থেকে রওনা দিল মাসাই বাড়ি। আন্নার বাপ বলল, কেন বাবা, রায়নগরের জমিদার বাড়ির অষ্টপ্রহরে গাইতে যাবে, তুমি জানো না? ও তো বলল তোমায় বলেই এসেছে। রায়নগর এখান থেকে 7 মাইলের পথ। ছোটবেলায় একবার মামার সাথে ওই অনুষ্ঠান দেখতে গিয়েছিল। বিরাট অনুষ্ঠান, বিরাট তার আয়োজন। চন্দন মাথা নিচু করে বলল, কই না তো। উত্তরটা দিতে কেমন বাঁধো বাঁধো ঠেকছিল। তাই একটু থেমে বলল, হয়তো বলেছিল, আমি খেয়াল করিনি। আন্নার বিধবা পিসি পাশেই বসে বলল, এখন যাক না, যে কটা দিন পারে। বাচ্চা কাচ্চা হলি তো আর কোথাও যেতে পারবে নি কো। তুমি বাবা রাগ করোনি? না, রাগ করেনি চন্দন। অন্য ভাবনায় মনটা কেমন উতলা হয়ে যাচ্ছিল চন্দনের। চুপচাপ বাড়ি ফিরে এসেছিল। কোথায় যেন কি একটা গোলমাল হয়ে যাচ্ছে। বাড়ি এসে 2 দিন ভালো করে খেতে পারেনি চন্দন। জেলা স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সাপ্লাই করে হারুন। ওকেই আভাসে বলেছিল একদিন। সেই আশা দেখিয়েছিল ডাক্তারবাবুর সাথে কথা বলিয়ে দেবে। 2-4 দিন পর সাধুর হাটে আন্নার কাকার সাথে দেখা। আন্নার কথা নিজেই বলল, দিনু ঠাকুর কীর্তনের দলে আন্নাকে নিয়ে নিয়েছে। খুব নামডাক হয়েছে আন্নার। তার ফেরার কথা কিছু বলতে পারল না কাকা। পরের দিন রবিবার,
স্বাস্থ্যকেন্দ্রে হারুনের কাছে গেল। ডাক্তার সব শুনে বললেন, কয়েকটা টেস্ট করতে হবে, এখানে তো হবে না, যেতে হবে সদর হাসপাতালে। স্ত্রীকে নিয়ে চলে যাবেন, ওখানে আগে ডাক্তার দেখিয়ে উনি যা যা টেস্ট করতে বলবেন সেগুলো করতে হবে। স্ত্রীর সব টেস্ট করানো হয়েছে, ওর কোনো দোষ নেই। সদর হাসপাতালে এই কথা বলেছিল চন্দন। সেই রকমই জানিয়েছিল আন্না সেবার বেশ কয়েকদিন পর বাড়ি থেকে ফিরে। রিপোর্ট দেখতে চাইলে বলেছিল সব বাবার কাছে আছে। আর কোনোদিন রিপোর্টের কথা মুখে আনেনি চন্দন। সেও মনে মনে বুঝে নিয়েছিল তারই দোষ। ঘুরে ঘুরে সব করেছে চন্দন, কালই রিপোর্টগুলো পেয়েছে। শীতটা একটু যেন বাড়ছে। ঝোলা ব্যাগ থেকে মলিন গামছাটা বের করে গায়ে জড়িয়ে নিল। সামনে পশুপতির মোড়ে নিমাইয়ের চায়ের দোকানে টিমটিম আলো জ্বলছে। দূর থেকে কয়েকজনের গলার আওয়াজ শোনা যাচ্ছে, কেউ না কেউ ওকে দেখবেই। কি বলবে ভাবতে ভাবতেই কে যেন ডেকে উঠল, ও চাঁদু, কোথা যাস? তাকিয়ে দেখে ভবতোষ। ওরই সাথে স্কুলে পড়তো, এখন চাষবাস নিয়েই থাকে। রায় সাহেবের বাড়ি অফিস থেকে একটা কাগজ দিতে যাচ্ছি। মিথ্যে কথাটা কি করে যেন জুগিয়ে গেল মুখে, আর কথা বাড়ায়নি চন্দন। বুক পকেটের মেডিকেল রিপোর্টটা পকেটের উপর হাত দিয়ে দেখে নিল একবার। ডাক্তার বলেছে কোনো অসুবিধে নেই, সামান্য একটু অবস্ট্রাকশন, ওষুধেই ভালো হয়ে যাবার কথা, না হলে একটা ছোট্ট অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। আজ প্রায় 1 বছর হতে চলল। ওর কাছে শুনেছে দিনু ঠাকুরের দলের এখন খুব নাম। দূর দূর থেকে বড় বড় বায়না পায়। গান শুনে শহর থেকে পুরস্কার নিয়ে এসেছে আন্না। বুকের মধ্যে একটা কেমন যেন শিরশিরানি ব্যথা লাগে শুনে, আবার ভালোও লাগে। আন্নার বাড়ি যে 2-1 বার কীর্তনের আসরে গেছে, ওর বাবার খোলের বোলের সাথে আন্নার গান শুনে অবাক হয়েছে। আন্নার গলায় থাকতো ফুলের মালা, কপালে চন্দন। বেশ মনে পড়ে শেষ গানটা, খোলের বাজনা ছাড়া নিজেই করতাল বাজিয়ে গাইতো, কাহা মোর প্রাণনাথ কাহা বৃন্দাবন, কাহা মোর প্রাণ সখা শ্রী মধুসূদন। সবাই চুপ করে আন্নার আকুতি ভরা গলার টান শুনে অবাক বিস্ময়ে আন্নার দিকে তাকিয়ে থাকত। আন্নার চোখে তখন জলের ধারা। চন্দনের বুকটা কেমন মোচড় দিয়ে উঠত, মনটা চলে যেত কোন অনন্ত অসীমে। কল্পনার রাধাকে যেন চোখের সামনে দেখতে পেত। খালের ছোট্ট সাঁকোটা পেরোলেই মাসাই বাড়ির খামার, রায় সাহেবের সবজির বড় বড় ক্ষেত। সাঁকোটা দূর থেকে দেখা যাচ্ছে চতুর্দশীর হালকা চাঁদের আলোয়। দূর দূর থেকে লোক যাচ্ছে মাসাই বাড়ির দিকে। গামছায় মাথাটা কিছুটা ঢেকে নিল চন্দন। সাঁকো পেরিয়ে আস্তে আস্তে হাঁটা দিল সবজি ক্ষেতের মাঝ দিয়ে। আসরের খোল করতালের শব্দ, হ্যাজাকের আলো নজরে এলো এবার। 2-1জনকে জিজ্ঞেস করার ইচ্ছে হয়েছিল, করেনি। দিনু ঠাকুরের দলই আসবে, মথুর ভুল খবর দেবে না। আসরের ভিড়ের মাঝেও যাবে না, দূর থেকে যেটুকু দেখা যায় দেখবে। কতদিন আন্নাকে দেখেনি। কপালে চন্দন, গলায় মালা, আন্নার মুখটা চোখের সামনে ভেসে উঠল। যেদিকে হ্যাজাকের আলো কিছুটা কম, সেদিকে ভিড়ের পেছনে গুটিসুটি মেরে মাথায় গামছাটা ভালো করে জড়িয়ে দাঁড়িয়ে রইল চন্দন। আসর শুরু হয়ে গেছে। কারা যেন খুব বাজনা বাজিয়ে হরিবোল গাইছে। দিনু ঠাকুর উঠে দাঁড়ালেন খোল গলায় নিয়ে। এতক্ষণ নিচে বসে থাকায় ঠাউর হয়নি। লোকজনের মধ্যে একটা উৎসাহ, হই হট্টগোল শুরু হলো। আসরে ঢুকলো আন্না। সবাই হরিবোল হরিবোল বলে চিৎকার করে উঠল। আন্নার গলায় আজ সাদা ফুলের মালা, কপালে তিলক, আরও যেন সুন্দর হয়েছে। আন্নার সাথে আসরে ঢুকলো আর এক যুবা পুরুষ, অপূর্ব তার চেহারা, তারও গলায় মালা, কপালে চন্দন, যেন সাক্ষাৎ গৌর। পাশ থেকে কথা কানে এলো, চিনিস, দিনু ঠাকুরের ছেলে রাজা ঠাকুর। এর মতো গলায় এখন এ তল্লাটে আর কারণ নেই। সত্যি রাজার মতো চেহারা। চন্দন এদের কথা শোনার জন্য আরেকটু গা ঘেঁষে দাঁড়ালো। দিনু ঠাকুর তো আন্নারে এই পোলার লগে বিয়া দিছে, দুজনেরে মানাইছেও ভালো, কি বলো কর্তা? সবাই সমর্থন করল তার কথায়। কথাটা কানে যেতেই চন্দনের মাথাটা টলে গেল, চোখটাও কেমন যেন ঝাপসা লাগছে, গলাটাও শুকিয়ে যাচ্ছে। একটু জল পাবে কোথায়? এই শীতের মধ্যেও এমন করে ঘামছে কেন? গামছা দিয়ে কপালটা ভালো করে মুছে নিল চন্দন। আর একটুও ভালো লাগছে না। আস্তে আস্তে উঠে পড়ল। হাতের ঝোলাটা কোথায় যে পড়ে গেল মনেই করতে পারছে না।
ফেরার পথ ধরল। সাঁকোটায় উঠে একবার থমকে দাঁড়িয়ে দূরে আসরের দিকে তাকালো। আসর থেকে কীর্তনের বাজনার শব্দ ভেসে আসছে, আন্নার গলাও শোনা যাচ্ছে। আসরের মাথায় চতুর্দশীর চাঁদ অনেকটা হেলে পড়েছে। এক বৃদ্ধ সাঁকো দিয়ে আসছে, তার আসরে যাবার তারা। জিজ্ঞেস করল, আন্না কি পালাই উঠি পড়িছে? ওর বর রাজা ঠাকুরও কি এইছে? চন্দন উত্তর দিল না, নাকি দিল, গলা দিয়ে কোনো শব্দই বেরোলো না তার। মাথা নিচু করে সাঁকো পেরিয়ে হাঁটতে শুরু করলো। সোজা রাস্তায় ফিরবে না আর। চায়ের দোকানে ভবতোষরা নিশ্চিত এখনও আড্ডা দিচ্ছে। গঙ্গার পাড় ধরে যে রাস্তাটা সোজা উলুবেড়িয়া বাজারের দিকে চলে গেছে, ওই রাস্তা ধরল। গঙ্গার ধার দিয়ে হাঁটতে বেশ লাগছে। দূরে ঢেউয়ের মাঝে বয়ায় আলো জ্বলছে নিভছে। এখন বোধহয় জোয়ার। চাঁদের আলোয় ঢেউয়ের দুলুনি দেখতে দেখতে মনটা একটু শান্ত হলো চন্দনের। একটা নির্জন ঘাট, একটাও লোক নেই। একটা ছই ঘেরা নৌকা বাঁধা আছে দূরে। ছইয়ের ভিতর থেকে লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। ঘাটের বাঁধানো পাড়ে বসে পড়ল চন্দন। বেশ ঠান্ডা বাতাস বইছে। এতক্ষণ কেমন যেন ঘোরের মধ্যে ছিল না, ঠান্ডাটা বোধ হয়নি। দূরে জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুকের মধ্যে কেমন একটা করে উঠল। হাউ হাউ করে কেঁদে ফেলল চন্দন। কান্নাটা কিছুতেই আর থামাতে পারছে না। আন্নার মুখটা যেন ভেসে উঠল আবছায়া জলের ঢেউয়ের মধ্যে। আন্না কি আজও গাইবে সেই গানটা? কাহা মোর প্রাণনাথ কাহা বৃন্দাবন, কাহা মোর প্রাণসখা শ্রী মধুসূদন। হয়তো গাইবে। আর একটুক্ষণ থেকে শুনে এলে হতো শেষবারের মতো। নিজের বুকের মাঝে জলের শব্দের মাঝে আন্নার সেই গান যেন কেউ গেয়ে উঠল। ওই তো শোনা যাচ্ছে, আবার জলের শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে সে সুর। চোখের জল বাদ মানছে না কিছুতেই। তুমি ভালো থেকো আন্না, সুখে থেকো। রাজা ঠাকুরের পাশেই তোমায় মানায়। আজ কেমন রাজরানীর মতো লাগছিল তোমায়। আমার কথা কোনোদিন আর তোমার মনে না পড়ুক, আমার মনের মধ্যে তুমি বেঁচে থাকবে চিরকাল। জামার বুক পকেট থেকে ডাক্তারের রিপোর্টটা বের করে কুটি কুটি করে ছিঁড়ে ফেলল চন্দন। হাতের মুঠোর মধ্যে কিছুক্ষণ রেখে ছুঁড়ে ফেলল জলে। কাগজের সাদা সাদা টুকরোগুলো জলের স্রোতের টানে ভাসতে ভাসতে দূর থেকে আরও দূরে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। না, আর দেখা যাচ্ছে না। জলের দিক থেকে মুখটা ফিরিয়ে উঠে পড়ল। আস্তে আস্তে হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। কি জানি, বুড়ি মা হয়তো অপেক্ষা করতে করতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এক্ষুনি মাকে একবার ছুতে ইচ্ছে করছে দৌড়ে গিয়ে মায়ের বুকে আশ্রয় নিতে। একমাত্র ওখানেই হয়তো খুঁজে পাবে সব অপমানের, সব কষ্টের সান্ত্বনা। আমি আসছি, তুমি আর একটু জেগে থাকো মা। গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।